আসসালামু আলাইকুম। এসএসসি আর্জন থেকে আমি রাফি। আজকে আমরা শিখব পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের চ্যাপ্টার 1। শুরু করে দেব। পৌরনীতি ও নাগরিকতা। প্রথম আমরা দেখি কি আছে। পৌরনীতি ও নাগরিকতার ধারণা। আচ্ছা, পৌরনীতি কাকে বলে? আমাদের প্রথম কোশ্চেন, পৌরনীতি কাকে বলে? পৌরনীতি কি নিয়ে আলোচনা করে? আজকের বিষয়টা এখানেই। তো পুরো ক্লাসটা আমাদের জন্য থাকো, পুরো ক্লাসটা। শব্দের উৎপত্তি। পৌরনীতি শব্দটা কিভাবে এসেছে? ল্যাটিন শব্দ সিভিস শব্দ থেকে এসেছে। তাহলে ল্যাটিন শব্দ সিভিস, যার অর্থ নাগরিক, ও সিভিটাস, যার অর্থ নগর রাষ্ট্র থেকে সিভিস শব্দের উৎপত্তি। তাহলে সিভিস শব্দটি কোন দুটো শব্দ থেকে উৎপত্তি? ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস, যার অর্থ নগর এবং নাগরিক এবং নগর রাষ্ট্র। হোয়াইট বলেছেন, এটা হচ্ছে হোয়াইট বলেছেন, পৌরনীতি নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে। এটা কে বলেছেন? হোয়াইট। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো। পৌরনীতি বিষয়বস্তু ও পরিসর। তাহলে পৌরনীতি একটা বিষয়বস্তু, পরিসর আছে। নাগরিকের অধিকার ও দায়িত্ব পালন করে। পৌরনীতি কি করে? নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি আলোচনা করে। প্রথম অধ্যায়টা খুব সোজা, তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি। পরবর্তী যে অধ্যায়গুলো আছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু ক্লাস দিয়ে আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা, ফেসবুক পেজেও। পরিবারের ধারণা। তাহলে পরিবারটা কি? পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান। তাহলে পরিবার কি? সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান। সমাজ বিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার বলছেন। তাহলে আর.এম. ম্যাকাইভার কি বিজ্ঞানী? সমাজ বিজ্ঞানী। তাহলে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সুগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তাহলে কি পরিবার কাকে বলে? আর.এম. ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলা হয়। পরিবারের শ্রেণীবিভাগ। পরিবার কত প্রকার, কি কি সেটা? বংশ, গণনা ও নেতৃত্ব। এর দুই প্রকার, একটা হচ্ছে পিতৃতাত্ত্বিক, একটা হচ্ছে মাতৃতাত্ত্বিক পরিবার। তাহলে পিতৃতাত্ত্বিক পরিবার কি? যে পরিবারে একজন সন্তান বাবার পরিচয়ে বড় হয়ে ওঠে তাকে বলা হয় পিতৃতাত্ত্বিক পরিবার। এবং মাতৃতাত্ত্বিক পরিবার কি? যে পরিবারে মায়ের পরিচয়ে একজন সন্তান বেড়ে ওঠে সেটাকে বলে মাতৃতাত্ত্বিক পরিবার। পারিবারিক কাঠামো। এর ভাবে আরো দুই প্রকার, একটা হচ্ছে একক পরিবার আর একটা হচ্ছে যৌথ পরিবার। একক পরিবার কি? যেখানে মা বাবা ভাই বোন সহ একটা পরিবার গড়ে ওঠে সেটাকে বলা হয় একক পরিবার। যৌথ পরিবার কি? যেখানে সবাই মিলে থাকে, মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা সবাই মিলে, যেখানে সেগুলো যৌথ পরিবার। এরপরে আছে বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার আবার তিন প্রকার, একটা হচ্ছে একপত্নিক, একটা হচ্ছে বহুপত্নিক আর একটা হচ্ছে বহুপতি পরিবার। তাহলে একপত্নিক পরিবার কি? যে পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে তাকে বলে একপত্নিক পরিবার। এবং বহুপত্নিক পরিবার কি? যে পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে সেটাকে বলা হয় বহুপত্নিক পরিবার। এবং বহুপতি পরিবার এটা আবার কি? একজন স্ত্রীর একাধিক স্বামী, এটাকে বলা হয় বহুপতি পরিবার। এ ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায় না। এরপরে আছে পরিবারের প্রধান কার্যাবলী। তাহলে পরিবারের কাজগুলাকে এটা হচ্ছে দেখা, জৈবিক ও শিক্ষা। তাহলে পরিবারের কাজ জৈবিক শিক্ষা দান করা, অর্থনীতি ও রাজনীতি দান করা। তাহলে কি জৈবিক শিক্ষা কি? সন্তান জন্মদান, লালন পালন, প্রাথমিক শিক্ষা। পরিবারের হলো জীবনের প্রথম পাঠশালা। তাহলে আমাদের আসে যে পরিবারকে শাশ্বত বিদ্যালয় কেন বলা হয়, অথবা পরিবার হলো জীবনের প্রথম পাঠশালা। তাহলে প্রথম পাঠশালা কি একজন শিশুর? এটা আমাদের কোশ্চেন আসে, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থনীতি ও রাজনীতি। অর্থনীতি রাজনীতি কি? চাহিদা পূরণ, আয় উপার্জন, নিয়ম শৃঙ্খলা শেখার মাধ্যমে সুনাগরিকতা অর্জন। তাহলে সুনাগরিক কি? যে নাগরিকের মধ্যে তিনটা গুণ থাকে, বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে সেটাকে বলা হবে সুনাগরিকতা। এরপর আছে সমাজের ধারণা ও বৈশিষ্ট্য। তা সমাজ কি? সমাজের ধারণা বৈশিষ্ট্য কি? এটা এখন দেখবো। সাধারণ উদ্দেশ্য সাধনের মানুষ সংঘবদ্ধভাবে বসবাসী সমাজ। সমাজ কি? সাধারণ একটা উদ্দেশ্য সাধনের জন্য মানুষের সংঘবদ্ধ বসবাসকেই সমাজ বলা হয়। অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল কি বলছে? মানুষ স্বভাবগতভাবে সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। এরপর আছে রাষ্ট্র। রাষ্ট্রের কয়টা উপাদান আছে? চারটা। আমরা জানি রাষ্ট্র চারটা উপাদান। একটা কি? নির্দিষ্ট ভূখণ্ড, একটা জনসমষ্টি, একটা হচ্ছে সরকার, আর একটা সার্বভৌমত্ব। এই চারটা উপাদান যদি কোনো রাষ্ট্রে না থাকে সেটা রাষ্ট্র গড়ে উঠতে পারে না। তো আমার পিছনে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা যদি দেখতে না পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমি স্লাইডটা দিয়ে দেবো। এরপর আছে রাষ্ট্রের উৎপত্তি ও মতবাদ। তো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কিছু মতবাদ দিছে। একটা হচ্ছে ঐশী মতবাদ। ঐশী মতবাদে বলা ছিল স্রষ্টা কৃতজ্ঞ, রাষ্ট্র সৃষ্টি ও শাসক তার প্রতিনিধি। এবং এটা ছিল ঐশী মতবাদ। সামাজিক মতবাদে কি ছিল? সামাজিক চুক্তি মতবাদ নামে একটা ছিল। সেখানে ছিল জনগণের চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়।
এই সামাজিক চুক্তি মতবাদের তিনজন প্রবক্তা ছিলেন, একটা হচ্ছে হবস, একটা হচ্ছে লক, একটা হচ্ছে রুশো। এরপর আছে বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বিবর্তনের ফলে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদের নাম বিবর্তনমূলক মতবাদ। এরপর আছে, তাহলে আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল পৌরনীতি ও নাগরিকতার প্রথম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন এই যে অধ্যায়টা পড়লাম এখানে কি এমসিকিউ এখন প্র্যাকটিস করবো। এখানে ওই এমসিকিউ শর্ট কোশ্চেন আমরা দেখবো। এমসিকিউ দেওয়া ছিল সিভিটাস শব্দের অর্থ কি? আমরা দেখেছি সিভিট শব্দের অর্থ নাগরিক, নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তার সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। উত্তর দেওয়া আছে মানুষ স্বভাবগতভাবে সামাজিক জীব, বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল। রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? একটু আগেই বললাম রাষ্ট্রের অপরিহার্য উপাদান 4টা। নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, একটা জনসমষ্টি, এই 4টা। পরিবারকে জীবনের কি বলা হয়? বলেছি শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয় পরিবারকে। ধন্যবাদ। পরিণতি ও নাগরিকতার যে প্রথম অধ্যায়টা ছিল এটা শেষ হয়ে গেছে। সম্পূর্ণ ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ।